আসসালামু আলাইকুম। ইউরোপের মাটিতে প্রথম কোনো ইউরোপিয়ান দলের সঙ্গে বাংলাদেশ ম্যাচ খেলতে যাচ্ছে এবং সেই দলটার নাম হচ্ছে সান মারিনো। তার আগে একটা ইনফরমেশন দিয়ে নিই, সেটা হচ্ছে ইউরোপের মাটিতে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলেছিল ২০০০ সালে ইন্ডিয়ার এগেনস্টে লেস্টার সিটির মাঠে এবং সেই ম্যাচটা বাংলাদেশ ১-০ গোলে হেরেছিল। সেই ম্যাচের ব্যাপারে কোনো কিছু আমার ব্যক্তিগতভাবে মনে নাই। তবে প্রথম কোনো ইউরোপিয়ান দলের সঙ্গে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল ২০০১ সালে বসনিয়া হার্জগোভিনার এগেনস্টে এবং সেই ম্যাচে ২-০ গোলে বাংলাদেশ হেরেছিল। আমার মনে আছে প্রথম আলোতে একটা বড় আর্টিকেল ছাপা হয়েছিল এবং সেই আর্টিকেলে জর্জ কোটানের ফুটবল ট্যাকটিক্স খুব বেশি মাত্রায় প্রশংসিত হয়েছিল। ছোটবেলায় স্কুলে যাওয়ার আগে এরকম একটা আর্টিকেল পড়েছিলাম। তবে যে দলটার সঙ্গে বাংলাদেশ এখন মুখোমুখি হচ্ছে প্রথম কোনো ইউরোপিয়ান টিম ইউরোপের মাটিতে, সেটা হচ্ছে সান মারিনো, যার ফিফা র্যাঙ্কিংটা কিন্তু ২১১। আর ২১১ মানে হচ্ছে তা ফিফা র্যাঙ্কিং এর সবচাইতে নিচের সারির দল। এখন এই দলটা এখন পর্যন্ত তাদের ফিফা ইতিহাসে মাত্র ৩টা ম্যাচ জয়লাভ করেছে। আনফরচুনেটলি এই ৩টা ম্যাচই তারা একই প্রতিপক্ষের সঙ্গে জয়লাভ করেছে এবং সেই প্রতিপক্ষের নাম হচ্ছে লিচেনস্টাইন। ২০০৪ সালে প্রথমবারের মতো তারা লিচেনস্টাইনকে হারায় এবং সেই ম্যাচটা হারানোর পর তাদের সেলিব্রেশনটা এমন ছিল, মনে হচ্ছিল তারা যেন ফিফা বিশ্বকাপটাই জয় করে ফেলেছে। পরবর্তী সময় ২০২৪ সালে এই প্রতিপক্ষকেই তারা দুবার হারিয়েছে। তবে ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে র্যাঙ্কিং ২১১ থাকা সত্ত্বেও এই দলটা প্রতিনিয়ত ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, অস্ট্রিয়া, স্পেন, পর্তুগাল, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ইউরোপের যত জায়ান্ট আছে সবার সঙ্গে তারা নিয়মিতভাবে ফুটবল খেলে থাকে। আর একটা বিশ্ব রেকর্ডও আছে, ইংল্যান্ডের সঙ্গে মাত্র ৮ সেকেন্ডের মাথায় তারা প্রথম গোল করার বিশ্ব রেকর্ডও গড়েছিল, যা ফুটবল ইতিহাসে দ্রুততম সময় গোলের একটা অনন্য রেকর্ডে স্থান পেয়েছে। তবে একটা প্রসঙ্গ আসতে পারে যে এই দলটার সঙ্গে ফুটবল খেলে বাংলাদেশের আসলে লাভটাকে, আমি সেই প্রসঙ্গে একেবারে যাব না, সেই প্রসঙ্গে কোনো বিশ্লেষণও করব না, কারণ টেকনিক্যালি এই জায়গাটা আমি কোনো এক্সপার্ট না। তবে সান মারিনো এই দলটা সম্পর্কে কিংবা এই দেশটা সম্পর্কে আপনাদেরকে কিছু ইনফরমেশন জানাতে চাই। প্রথমত একটা বিষয় বলতে হবে, তা হচ্ছে ভৌগোলিকভাবে একটা চমৎকার ব্যাপার আছে এই সান মারিনোর ব্যাপারে। সেটা হচ্ছে এই সান মারিনো কিন্তু চারদিক থেকে ইটালি দ্বারা পরিবেষ্টিত। অর্থাৎ আপনি যদি ইটালিতে যান তাহলে ইটালির মাঝখানে আপনি আরেকটা দেশ আবিষ্কার করবেন, যে দেশটার নাম হচ্ছে সান মারিনো। মাত্র ৬১ বর্গ কিলোমিটারের একটা দেশ, যার জনসংখ্যা মাত্র ৩০,০০০। ছোট্ট একটা দেশ, কিন্তু ফুটবলে তারা বিশ্বের বড় বড় দেশগুলোর সঙ্গে পার্টিসিপেট করেছে। সান মারিনো দেশটার ব্যাপারে যদি বলি তাহলে দেশটা প্রতিষ্ঠিত হয়েছিল ৩০১ খ্রিস্টাব্দে, অর্থাৎ ১৭০০ বছরের পুরনো একটা দেশ। বিশ্বের পুরনো প্রজাতন্ত্রগুলোর মধ্যে একটি কিন্তু এই সান মারিনো। তার মানে আমরা বুঝতেই পারছি যে ঐতিহাসিকগতভাবে এবং সেই সঙ্গে ভৌগোলিক কনটেক্সটের বিবেচনায় এই দেশের কিন্তু একটা বেশ বড়সড় গুরুত্বের জায়গাও আছে। তবে আধুনিক ফুটবলের কথা যদি বলি তাহলে ফুটবলের প্রথম কোনো দল এদেশে প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৮৬ সালে এবং ফিফার মর্যাদা তারা লাভ করেছিল ১৯৮৮ সালে। তবে এই দলটাকে আপনি প্রায়ই দেখবেন ইংল্যান্ড, জার্মানি, পর্তুগাল, স্পেন, ফ্রান্স কিংবা ইউরোপের যত জায়ান্ট রয়েছে তাদের সঙ্গে নিয়মিতভাবে তারা পার্টিসিপেট করছে এবং ৭টা, ৮টা, ১০টা, ১৩টা করে গোল তারা হজম করছে, কনসিড করছে। তারপরও কিন্তু তারা নিয়মিতভাবে ইউরোপের এই দলগুলোর সঙ্গে পার্টিসিপেট করছে। এখন একটা প্রশ্ন চলে আসতে পারে, তা হচ্ছে সান মারিনো ফিফা র্যাঙ্কিংয়ে ২১১ নম্বর দল হয়েও কিভাবে স্পেন, জার্মানি, ফ্রান্স, পর্তুগাল, ইংল্যান্ডের মতো দলগুলোর সঙ্গে নিয়মিতভাবে পার্টিসিপেট করে। তার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে সান মারিনো ইউরোপের দেশ এবং ফিফার একটা পলিসি বা একটা নীতি আছে, সবার পার্টিসিপেশনটা তারা নিশ্চিত করতে চায় এবং যখনই ইউরোর বাছাই পর্ব কিংবা বিশ্বকাপের বাছাই পর্ব হয় ইউরোপ অঞ্চলটাতে, তখন ইউরোপের প্রত্যেকটা দেশই কিন্তু সেই জায়গাটা পার্টিসিপেট করে। এখন লটারি বা ড্রর মাধ্যমে যদি দেখা যায় যে একই গ্রুপে জার্মানি কিংবা একই গ্রুপে সান মারিনো পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ফিফা সবসময় সেই স্বচ্ছতার জায়গাটা নিশ্চিত করে। তারা চায় যে প্রত্যেকটা দেশই যাতে পার্টিসিপেট করার সুযোগ পায়, সেক্ষেত্রে র্যাঙ্কিং কোনো ম্যাটার করে না। এবং আরেকটা বিষয় বলবো যে সান মারিনো কেন ফিফা র্যাঙ্কিংয়ে ২১১ নম্বর দল, তার পেছনে এটাও কিন্তু একটা অন্যতম বড় প্রভাবক যে তারা নিয়মিতভাবে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, স্পেন কিংবা এরকম বড় বড় দলগুলোর সঙ্গে পার্টিসিপেট করে ১০টা, ১১টা, ১২টা, ১৩টা করে গোল তারা খায়, ৭টা, ৮টা গোল তারা খায়, যে কারণে র্যাঙ্কিংয়ের দিকে তারা তলানির জায়গাটা নেমে যায়। তবে সাম্প্রতিক সময়ে কিন্তু এই দলটা বেশ উন্নতি করেছে এবং উন্নতি করেছে দেখে তাদের কিন্তু প্রমোশনও হয়েছে। ২০০৪ সালে লিচেনস্টাইনকে তারা প্রথমবারের মতো হারায় এবং এটা ছিল তাদের ফুটবল ইতিহাসের সর্বপ্রথম জয়। এবং এই জয়টার পর তাদের সেলিব্রেশনটা এমন ছিল যে মনে হচ্ছিল তারা যেন ফিফা বিশ্বকাপ জয় করে ফেলেছে। অবশ্যই তাদের দর্শকদের জন্য এটা একটা অন্যতম বড় উপলক্ষের জায়গা ছিল, কারণ প্রথমবারের মতো তারা কোনো একটা দলকে হারাতে পেরেছিল। পরবর্তী সময়ে এই দলকেই অর্থাৎ লিচেনস্টাইনকেই তারা ব্যাক টু ব্যাক দুবার হারিয়েছে ২০২৪ সালে
মাঝখানে কিন্তু ২০ বছরের একটা অনেক বড় গ্যাপ ছিল। তবে সান মারিনো ফুটবল ইতিহাসে একটা অনন্য স্থান দখল করে আছে। ১৯৯৩ সালে তারা ইংল্যান্ডের এগেইনস্টে একটা গোল করেছিল, যেই গোলটা ছিল মাত্র ৮ সেকেন্ডের মাথায়। এবং ৮ সেকেন্ডের মাথায় করা এই গোলটাই মূলত ফিফা ইতিহাসে তাদেরকে অন্যতম একটা অবস্থান দিয়েছে, ফুটবল ইতিহাসে অন্যতম দ্রুততম সময়ের মধ্যে গোল করার ইতিহাসের পাতায়। ১৯৯৩ সালের ১৭ নভেম্বর ইতালির বেলোনিয়াতে অনুষ্ঠিত ১৯৯৪ ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের একটি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে এই গোলটি করেছিলেন সান মারিনোর স্ট্রাইকার দাভিদ গুয়ালতেরি। এই গোলটাই পরবর্তীতে ২৩ বছর পর্যন্ত স্থায়ী ছিল ফিফা ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোলের রেকর্ড হিসেবে, যা পরবর্তীতে ২০১৬ সালে বেলজিয়ামের ক্রিস্টিয়ান বেনতেকে ৮.১ সেকেন্ডে গোল করে এই রেকর্ডটি ভেঙে দিয়েছিলেন। ম্যাচের শুরুতেই ইংল্যান্ডের ডিফেন্ডার স্টুয়ার্ট পিয়ার্স গোলকিপার ডেভিড সিম্যানকে একটি ব্যাকপাস দিতে গিয়ে ভুল করে বসেন। সেই সুযোগে গুয়ালতেরি বলটি কেড়ে নিয়ে জালে জড়িয়ে দেন। সান মারিনো দ্রুত লিড নিলেও শেষ পর্যন্ত তারা ম্যাচটি ৭-১ গোলে হেরে যায়। ইংল্যান্ডের পক্ষে ইয়ান রাইট একাই ৪টি গোল করেছিলেন। যদিও ইংল্যান্ড পরবর্তী সময়ে ম্যাচটি বড় ব্যবধানে জিতেছিল, ৭-১ গোলের ব্যবধানে জিতেছিল, কিন্তু এই ম্যাচটা ইংল্যান্ডের জন্য একটা অন্যতম লজ্জার বিষয় হয়ে দাঁড়ায়। তাদের কোচ গ্রাহাম টেলরের জন্য এটাই ছিল শেষ ম্যাচ। তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে, এরকম পুচকে একটা দলের সঙ্গে আপনি মাত্র ৮ সেকেন্ডের ব্যবধানে একটা গোল খেয়ে বসবেন। উন্নাসিক ইংল্যান্ড তো সেই সময়টায় পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল, যে কারণে কোচের বরখাস্ত হওয়ার মতো ঘটনাও কিন্তু হয়েছিল ম্যাচ জয়লাভ করার পরেও। এখন এই বিষয়টা চলে আসি যে সান মারিনোর প্লেয়িং স্টাইল কেমন, অর্থাৎ তারা কেমন ফুটবল পছন্দ করে, কেমন ফুটবল খেলে। আমি বেশ কয়েকটা ম্যাচের ভিডিও ফুটেজ দেখছিলাম, যেখানে একটা বিষয় তো কমন আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে মোটামুটি ১০ জন ডিফেন্ডার নিয়ে তারা খেলে। অর্থাৎ পুরোপুরি কম্প্যাক্ট পজিশনে তারা ডিফেন্সে প্লেয়ার রেখে খেলার চেষ্টা করে, কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল তারা খেলে, অর্থাৎ অনেক বেশি মাত্রায় রিয়েলিস্টিক কাইন্ড অফ ফুটবল তারা খেলে, কারণ তারা প্রত্যেকেই জানে যে আসলে তাদের সামর্থ্য কতটুকু এবং তারা কতটুকু কি করতে পারে, যে কারণে অনেক বেশি মাত্রায় কম্প্যাক্ট ডিফেন্সটাকে রেখে তারপর তারা ফুটবল খেলার চেষ্টা করে। যদিও সাম্প্রতিক সময় তাদের খেলার ধরনটাও বদলেছে, তাদের কিছুটা প্রফেশনালিজম গ্রো করেছে, এবং সেই জায়গাটা থেকেই কিন্তু তাদের পরবর্তী সময় আমরা যেমনটা দেখতে পেয়েছি যে মার্জিনটা কিন্তু অনেক বেশি মাত্রায় কমে আসছে। একটা সময় যেমন তারা ১০টা, ১১টা, ১২টা, ১৩টা করে গোল খেত, এখন কিন্তু সেই জায়গাটা অনেক বেশি মাত্রায় নেমে এসেছে বা কমে এসেছে। তবে এখানে তাদের প্লেয়ারদেরকে নিয়ে একটু আলোচনা করাটাও কিন্তু অনেক বেশি মাত্রায় ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। কারণ একটা সময় এরকম ছিল যে সান মারিনোর দলের প্রত্যেকটা সদস্যই মোটামুটি আসলে সেমি অ্যামেচার কিংবা সেমি প্রফেশনাল কাইন্ড অফ ফুটবলার্স ছিলেন, যাদের আসলে মূল পেশার জায়গাটা ফুটবল ছিল না। তবে বর্তমানে কিন্তু বেশ কিছু মিক্সচার বা বেশ কিছু ব্যালেন্স দেখতে পাওয়া যায়। কিছু ফুটবলার আছেন যারা দিনের বেলা কাজ করেন, রাতের বেলা ফুটবল খেলেন, এই নীতিতে বিশ্বাসী। আবার এমন কিছু ফুটবলার আছেন যারা ইতালির লিগের একটু নিচুর স্তরের যে ডিভিশনগুলো আছে, সেই সমস্ত ডিভিশনে ফুটবল খেলে থাকেন বা নিচু স্তরের ক্লাবগুলোতে ফুটবল খেলে থাকেন। অর্থাৎ বর্তমান সময়ে কিন্তু একটা ব্যালেন্স বিরাজ করছে। চলুন আমরা এই দলটার বেশ কয়েকজন উল্লেখযোগ্য খেলোয়াড় সম্পর্কে জানি। সান মারিনোর ফুল টাইম প্রফেশনাল ফুটবলারদের মধ্যে এলিয়া বেনেদিত্তেনি অন্যতম, যার পজিশনটা হচ্ছে গোলকিপার। ইতালির লোয়ার ডিভিশন ক্লাবে তিনি খেলেছেন। বহু ম্যাচ এমন আছে যেখানে একাই ১০টার বেশি শট সেভ করে দিয়েছেন। এটা বলা হয় যে অনেক সময় স্কোর লাইন বড় না হওয়ার পেছনে এই গোলকিপারের অবদানটা বিশাল। তার মানে আপনি একটু চিন্তা করে দেখেন, তারা যে সমস্ত ম্যাচে ১০-১১টা করে গোল খেয়েছে বা সাম্প্রতিক সময়ে যে তাদের গোল খাওয়ার পরিমাণটা কমে এসেছে, এই গোলকিপারের কিন্তু একটা অনেক বড় ধরনের অবদান আছে। ফিলিপো বেরার্দি আক্রমণ ভাগের একজন খেলোয়াড়, তিনিও ইতালির ক্লাব ফুটবলার এক্সপেরিয়েন্স সম্মত সান মারিনোর অন্যতম পরিচিত একটা নাম। দান্তে রসি ডিফেন্ডিং পজিশনে তিনি খেলেন। লোয়াটার ইটালিয়ান লিগে খেলে তিনি তার অভিজ্ঞতাকে অর্জন করেছেন, দলের ডিফেন্সিভ স্ট্রাকচারে গুরুত্বপূর্ণ একটা অংশ। মাতেও ভিতাইওলি জাতীয় দলের অন্যতম অভিজ্ঞ একজন খেলোয়াড়, যিনি দীর্ঘ সময় ধরে খেলছেন। গোল করার যে রেয়ার মুহূর্তগুলো আছে, সেই মুহূর্তগুলোতে তার ভূমিকা থাকে। এবার এমন কিছু ফুটবলারের ব্যাপারে কথা বলতে চাই যে সমস্ত ফুটবলাররা কিন্তু আসলে প্রফেশনাল ফুটবলার না, তারা পার্ট টাইম ফুটবলার। দাভিদ সিমনচিনি তাদের মধ্যে অন্যতম। পেশায় একজন অ্যাকাউন্টেন্ট দাভিদ সিমনচিনি তিনি খেলেন ডিফেন্ডিং পজিশনে, দিনের বেলা অফিসে কাজ করেন, রাতে দেশের হয়ে ফুটবল খেলেন। অর্থাৎ আপনি বলতে পারেন যে একজন হিসেব রক্ষক, যিনি রাতে বিশ্বের বাঘা বাঘা স্ট্রাইকারদের থামানোর চেষ্টা করেন। সিমনচিনি শেষবারের মতো সান মারিনোর হয়ে খেলেছিলেন ২০২১ সালে। ম্যানুয়েল মারানি তিনিও একজন মিডফিল্ডার। তিনি একটা সময় কোচিং এবং অন্যান্য কাজের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি পুরোপুরি শিক্ষক না হলেও মাল্টি রোল তিনি প্লে করে থাকেন। ম্যানুয়েল মারানিও বর্তমানে জাতীয় দলের হয়ে খেলা ছেড়ে দিয়েছেন, অর্থাৎ রিটায়ারমেন্টে আছেন। আরেকজন খুব ইন্টারেস্টিং প্লেয়ারের কথা বলবো, যার নামটা হচ্ছে আলদো সিমনচিনি। পেশায় একজন পুলিশ অফিসার, পাশাপাশি জাতীয় দলের গোলকিপার। তার মানে একটা বিষয় চিন্তা করে দেখেন, দিনের বেলা তিনি আইন রক্ষা করেন, রাতের বেলা গোলপোস্ট রক্ষা করেন।
সান মারিনো দলটার সঙ্গে ফুটবল খেলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কি লাভ হবে, এটা কোনো ইতিহাস কিনা কিংবা এটা কোনো ইতিহাসের অংশ কিনা, আমি সেই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাচ্ছিও না বা সেই ব্যাপারে কোনো মন্তব্য করছিও না। আবারও বলে নিই যে এই ব্যাপারে আমার কোনো এক্সপার্টিসও নাই। বাট খুব ইন্টারেস্টিং লাগলো এই দলটা সম্পর্কে জেনে, এই দেশটা সম্পর্কে জেনে। প্রথমত ভৌগোলিক অবস্থানগত দিক থেকে যদি চিন্তা করা যায় তাহলে অবশ্যই সেটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে ইটালির মাঝখানে আপনি আরও একটা নতুন দেশকে আবিষ্কার করতে পারছেন। দ্বিতীয়ত যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই দেশটার হিস্ট্রি কিন্তু অনেক বেশি মাত্রায় পুরনো, অর্থাৎ ১৭০০ বছরের পুরনো একটা দেশ। তৃতীয়ত যে বিষয়টা আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে তা হচ্ছে ফিফার কোনো একটা ম্যাচে সবচেয়ে কম সময়ে গোলের যে রেকর্ড আছে তার মধ্যে কিন্তু সান মারিনো দেশটার একটা অনেক বড় জায়গা আছে। এবং চতুর্থত যে বিষয়টা সবচেয়ে ইন্টারেস্টিং তা হচ্ছে ইংল্যান্ড বলি, জার্মানি বলি, ফ্রান্স বলি, পর্তুগাল বলি, ইউরোপিয়ান জায়ান্টের সঙ্গে তারা নিয়মিতভাবে ফুটবল খেলে। তার মানে হাই লেভেলের ইন্টেন্সিটির জায়গাটা তাদের সঙ্গে বেশ কিছু কিন্তু পরিচয় রয়েছে। অর্থাৎ তারা কিন্তু জানে যে বিশ্বের একদম বড় লেভেলের টিমগুলোর সঙ্গে খেলতে কোন ধরনের অভিজ্ঞতাগুলো প্রয়োজন হয়। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। জানি না বাংলাদেশের সঙ্গে সান মারিনোর এই ম্যাচের রেজাল্ট কি হবে। ব্যাপারটা কি এরকম ঘটবে যে বাংলাদেশকে তারা তাদের ফুটবল ইতিহাসে দ্বিতীয় কোনো প্রতিপক্ষ হিসেবে হারিয়ে দেবে, নাকি এই ম্যাচটা বাংলাদেশ অনেক বড় ব্যবধানে জিতবে? যাই হোক না কেন, আমার কাছে মনে হয় যে একটা ইন্টারেস্টিং ফুটবল ম্যাচের অপেক্ষায় আছে ফুটবল বিশ্ব। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাইবো, লিখে পাঠাবেন।